নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প সুজিত, মিতু ও লক্ষ্মীর পাঁচালীর দ্বিতীয় অংশ, লক্ষ্মীর পদত্যাগ। তো চলুন শোনা যাক। লক্ষ্মীমণিকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা গেল না। এত করেও পানের নেশা বলে পানের সরঞ্জাম কেনা হয়েছিল, সেও আবার বাংলা পান হলে হবে না। মা গো, হাকুচ তেতো আর রাক্ষুসে ঝাল, তাই ছাঁচি পানি আসছিল। কিন্তু সে এবার জর্দা দাবি করাতেই সুজিত দৃঢ়ভাবে সে দাবি নাকচ করে দেয়। বলে, পেরে উঠব না, দাবিটা অন্যায়। এসব তো আছেই, তাছাড়া এখন সরকার পর্যন্ত ড্রাগ আর ক্যান্সারের বিরুদ্ধে নেমে পড়েছে। চতুর্দিকে সেই বাবদ প্রচার হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে জর্দার মতন একটা নেশার জিনিস যে দাবি করে তাকে পুলিশে দেওয়া উচিত। শেষে তিনটে শব্দ সুজিত যুধিষ্ঠিরের স্টাইলে ইতি গজর মতো নিচের স্কেলে বলেছিল। স্কেলের এই ওপর নিচ পেশাদার আবৃত্তিকারদের মতোই সুজিত মিতুদের অভ্যেস হয়ে এসেছে। মিতু বলে, শুনেছ লক্ষ্মী, দাদা কি বলছেন? ক্যান্সার অসুখ যেন সাংঘাতিক যন্ত্রণা, জর্দা খেলে সেই অসুখ হতে পারে। লক্ষ্মী বলে, ক্যান্সার আর জানবো নি বৌদিদি, গোবিন্দ ঠাকুমা তো তাতেই গেল। জর্দা কে কে গন্ধ বুড়বুড়ি হয়ে বসে থাকতো বুড়ি, এখন বোঝো টেলা। তা সে নেশা গোবিন্দর বাপ আবার আমাকেও ধৈর্যছিল কি না? অর্থাৎ লক্ষ্মীমণি জ্ঞান পাপী, কত ধানে কত চাল বিলক্ষণ জানে। মিতু তখন বলে, এসব নেশার জিনিস খাওয়া সরকারও আজকাল পছন্দ করছে না। লক্ষ্মী ভয়ে ভয়ে মানে ছদ্মবেশে বলে, ওরে বাবা, জর্দাও আবার ওইসব ডেরাক মাকের মধ্যে পড়ে নাকি? মিতু গাইগুই করতে থাকে, না ঠিক ড্রাগ নয়, ডেরাকের মতো, তাই না বৌদিদি? ও আমার কে কাজ নেই। লক্ষ্মীমণির কথায় মিতু আশ্বস্ত বোধ করে। কিন্তু লক্ষ্মীমণি যখন টবলুর মতো গোবিন্দভোগ চালের ভাত খাওয়ার বায়না ধরল এবং ব্রত পার্বণ ও একাদশীর দিনে সাদা ময়দার খান কতক লুচি, বেগুন ভাজা আর রসগোল্লা কিংবা দানাদার দিয়ে, তখন সুজিত মিতু পড়ে গেল মহা ফাপড়ে। কনফারেন্স বসলো। মিতু বলল, দেখো, বাড়িতে যদি আমার শাশুড়ি থাকতেন তাকে তো আমরা এই রকম দেবার চেষ্টা করতুম। সুজিত উত্তপ্ত হয়ে বলল, লোকজন আর আমার মা এক? মিতু বলল, সেটাই তো ভাববার দিন এসেছে। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওদের নইলে আমাদের চলে না সত্যি। ওরা তো পেটের জন্যই আসে, যদি কিছু খেতে ইচ্ছে হয় পারলে দেওয়া উচিত। সুজিত বলে, তুমি তো ওকে আমাদের সঙ্গে সমান করে খেতে দাও নাকি? আগেকার মতো বাসি রুটি আর লোকজনদের বেগুন ভাজার কালে পড়ে রয়েছ এখনো? মোটেই না, মিতু জোর গলায় বলল। বাড়িতে যখন যা হয় দিই তো বটে, অনেক সময় নিজে না খেয়ে ওকে দিই। সুজিত বলল, হ্যাঁ, এইটা তো আমি প্রায় দেখি। তাহলে তাহলে যেটা পারবো না সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মিতু ছাড়বার পাত্রী নয়, বলল, যদি পারতুম তাহলে। সুজিত বলল, পারলেও নয়, আমরা যেরকম খাচ্ছি ওরও সেরকমই খাওয়া উচিত। এক আধ দিনের শখের কথা আলাদা, আমার মা হলে তাকে আমি দিতুম, কিন্তু লক্ষ্মী বলেই দেবো না। এতে আমাকে বুর্জুয়াই বলো আর প্রতিক্রিয়াশীলই বলো, এভাবে তুমি লোক রাখতে পারবে না। যত আদর দেবে তত বাদর হবে। সব মানুষ সমান বলে নাচানাচি করলেই সমান হয় না মিতু। জ্ঞানগম্যি, বিচার, বিবেচনা, এইসবে আসমান জমিন ফারাক থাকবে, আর মানুষ সব হাত পা গুনে গুনে সমান হয়ে যাবে, আবদার না। মিতু বলল, তুমি অত উত্তেজিত হচ্ছ কেন? আমাদের কোথাও একটা লজিকের ফ্যালাসি হচ্ছে, সেইটা ধরবার চেষ্টা করছি খালি। সুজিত বলল, দেখো,
অফিসেও অফিসার ক্যান্টিন অন্যান্য কর্মচারীদের ক্যান্টিন থেকে আলাদা। এটা শুধু শ্রেণী বৈষম্য নয়, যে যার আয় অনুযায়ী খাদ্য খাতে ব্যয় করবে, এটাই তো স্বাভাবিক। নিজের বাড়িতে তুমি বরাবর রাঙা চালের ভাত আর পুঁই চচ্চড়ি খাও। নবাব বাড়িতে চাকরি করছো বলে রোজ নবাবের মতো মুর্গ মশাল্লাম খেতে চাইলে সেটা চলবে না ঠিক হবে? মিতু বলল, ভাববার বিষয়। সত্যি, অধিকার ভোগ, আধারভেদ, আয় অনুযায়ী ব্যয়, শ্রেণী বৈষম্য, সাম্য, মৈত্র, স্বাধীনতা, আমার ছাইমুন্ডু সবই যেন গুলিয়ে যাচ্ছে। সত্যি বলছি তোমাকে, ছোট ছেলে মেয়ে আমি ওই জন্যই রাখতে পারি না। টবলুর মতো দাদা দিদির মতো বয়সের একটা বাচ্চা আমার বাড়ি কাজ করবে। টুবলু রোজ ডিম, কলা, দুধ খাবে, সে খাবে না? টুবলু ইস্ত্রি করা ভালো জামা কাপড় পরবে, সে পরবে না? এই রকম ঘটতে থাকলে আমি ঘুমোতে পারবো না গো। সুজিত নরম গলায় বলল, এই দেখো, তুমি ক্রমাগত গ্রাউন্ড শিফট করতে থাকলে আমি কি করে পেরে উঠব? বাচ্চার কথা আলাদা মিতু, এ তো তোমার চেয়েও বয়সে বড়, যথেষ্ট স্বাস্থ্যবতী এক মহিলা, যে তোমাকে দিয়ে অর্ধেক কাজ করিয়ে নিয়ে পায়ের ওপরে পা দিয়ে বসে আছে, আর যখন তখন গোবিন্দভোগ, পলাশভোগ ইত্যাদি দিয়ে আমাদের ব্ল্যাকমেল করছে। মিতু পুরনো কফি হাউজি কায়দায় টেবিল চাপড়ে বলে উঠল, দারুণ বলেছ তো। দ্য ওয়ার্ড আমাদের দুর্বলতা, অসহায় অবস্থা ইত্যাদির সুযোগ নিয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। এর ফলে হাইপার টেনশন, ইস্কিমিয়া, নিউরোসিস হতে পারে। ইনফ্যাক্ট আমার বোধহয় সবগুলোই হয়েছে। বুকে চাপ, মাথা গরম, যখন তখন কেঁদে ফেলি। সুজিত বলল, কাঁদো কাঁদো দেখি প্রায়, কিন্তু একেবারে কেঁদে ফেলতে তো দেখিনি কখনো। বাথরুমে কাঁদি গো, বাথরুমে কাঁদি। লোকজনদের যেমন বাথরুম সং, আমার তেমনই বাথরুম কান্না। সুজিত বলল, বলো কি? এখনই যা হয় একটা হেস্তনেস্ত করো, বাথরুমে গিয়ে ভ্যা ভ্যা করে কাঁদো, সর্বনাশ। সুতরাং মিতু লক্ষ্মীমণিকে বলল, ছেলে স্কুলে যাবার সময় তাড়াতাড়িতে একটু আলু ভাতে খেয়ে যায়, টিফিন কিনায়, তার কতটুকু খায় সে তো নিজেই দেখো লক্ষ্মী। আমরা নিজেরা তো আর রোজ রোজ গোবিন্দভোগ খাচ্ছি না। তাছাড়া লক্ষ্মী, রেশনের চালও তো আমরা খাই না, তোমাকেও দিই না। লক্ষ্মী একটু মুচকি কেঁদে বলে, টুবলু মনে বৃত্তান্ত তো আমারও বৌদি। কোনো বাতে দুটি নিরিমিষ্টি ভাত মুখে তুলি, আমাদের আমিতিতার চাল, সে বলে মিষ্টি কত, আর এসব চাল আমাদের মুখে রোচে না। সে 5.5 টাকা দিয়েই কিনুন আর 6.5 টাকা দিয়েই কিনুন। তাছাড়া আপনি তো আর বেদবা নন, বেদবা হলে বুঝতেন সেদ্ধ চাল দিয়ে নিরিমিষ্টি খাবার কি কষ্ট। তেমন তেমন বেদবা সেদ্ধ চাল চোবেই না। মিতুর ভীষণ রাগ হয়ে গেল। সে কিন্তু এই অলক্ষণে কথাটাকে হজম করে একটু কড়া গলায় বলল, তোমাকে তো অনেক দিনই বলেছি ওসব মাছ খাবো না, ডিম খাবো না, ছাড়ো। ওইসব মানাটাই অন্যায়, যত বাজে সংস্কার। 2 দিন অন্তর তোমার ব্রত পার্বণ, ওসব কাজ করতে গেলে চলে না। আর মাছ খাও না বলে তো বড়ি, বড়া, শাক যা যা ভালোবাসো সবেরই জোগাড় রেখেছি। পেঁয়াজ রসুন খাচ্ছ তো 2 বেলা। লক্ষ্মীমণি বলল, কি এত বড় কথা বললেন বৌদি? বামুন কায়েতের গড়ের বেদবা নই বলে কি আমি বেদবা নই? পাপ পুণ্যের জ্ঞান নেই? 2টো ভাতের জন্যে কি শেষে নরকে যাব? বলে লক্ষ্মী দুম দুম করে অপসৃত হলো। খাবার সময় গুরু গম্ভীর চালে বলল, না কে গেরস্তের অকল্যাণ করবনি, কিন্তু এমন মিলচ্চ বাড়িতে আমি আর তাকচিনি। কাচারি বাড়ির মা মেম সাহেব নয়, নিজে বেদবা। বলতে কি তার যা, বোন, বড় মেয়ে, গোষ্ঠী শুদ্ধ সব বেদবা। তুমি যদি মত বদল না করো তো বৌদি, আমি সেখানেই চললুম। অর্থাৎ মত বদল করলেই সে মিলেচ্ছ বাড়িতে থাকতে পারে। মিতু তখন সাহস সঞ্চয় করে বলল, তাই যাও, আমি মত বদল করতে পারবো না। সুজিত অফিস থেকে ফিরে যথারীতি মিতুকে দেখতে পেল না। মিতু মিতু হাঁক ছাড়ি, মিতু নাইকো বাড়ি। অথচ বাড়ি থাকার কথা। মিতুর স্কুলও তার ছেলের মতো,
8:30টায় আরম্ভ হয়ে 2টোয় শেষ হয়। আজ শনিবার, ছুটি। যাই হোক, শেষে সুজিত খুব একটা কাব্যগন্ধি দৃশ্য দেখতে পেল। মিতু বসে আছে বারান্দা বাগানে, হাতে একটি আধ ফোঁটা গোলাপ। পাশ থেকে মুখ দেখা যাচ্ছে, মানে ভালো করে দেখা যাচ্ছে না। সুজিত বলল, হ্যালো লেডি শাহজাহান ইন মুঘল মিনিয়েচার। মিতু মুখ ফেরালো না। সুজিত বলল, ভুল হয়ে গেছে, হ্যালো লেডি নেহেরু উইথ এ ভ্যালুম অফ রবার্ট ফ্রস্ট। মিতু মুখ ফেরালো না। তখন সুজিত কড়া ধমক দিয়ে বলে উঠল, এই মিতু, ওই কপালে কি পড়েছ? মিতু এইবার মুখ ফেরালো। মুখ থমথম করছে, চোখ ছায়া ঘনাইছে বনে বনে। নামলো বলে বলল, কপালে কি পড়েছি? পোড়া কপালে লোকে কি পড়ে গো? বলি রেখা টেখা হয়েছে বোধহয়, আর কিছু হওয়ার নেই, শেষ শেষ, সব শেষ। সুজিত প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আস্তে আস্তে বলল, কানপুর থেকে চিঠি এসেছে নাকি কোনো? বাবা মা ভালো আছেন তো? সুজিতের নিজের বাবা মা গত। মিতুর বাবা মা ছোট ভাইয়ের কাছে কানপুরে থাকে। তাদের দেখতে যেতে পারে না বলে মিতু এমনিতেই একটু কাতর হয়ে থাকে সব সময়। মিতু এবার উঠে দাঁড়িয়ে ডুকরে উঠল, বাবা মা ভালো আছেন, কিন্তু এদিকে সর্বনাশ হয়ে গেছে, লক্ষ্মী চলে গেছে। সুজিত হাতের ব্রিফকেস নাড়িয়ে বলল, লক্ষ্মী চলে গেছে মানে? আসছে বলো। 14 মাসের বকেয়া বাড়তি DA বাবা, লাগাও পোলাও, মাংস, বিরিয়ানি, কোপ্তা, কাবাব। মিতু বলল, আমার সর্বনাশ হয়ে গেল, আর তুমি বলছো পোলাও মাংস? বলতে তোমার মুখে বাঁধলো না? সুজিত বলল, কিসের সর্বনাশ তোমার? লোক আছে, এই অন্ধ মোহে আপাদ মস্তক আবৃত হয়ে তুমি কাপড় কাটছিলে, রান্না করছিলে, মশলা বাটছিলে, বাসনটাও বোধহয় ধুচ্ছিলে। হ্যাঁ, কাচের বাসন ও বড্ড ভাঙতো, আর আমি দিবারাত্র গাইছিলুম, এ মোহ আবরণ খুলে দাও হে। তা আমার সেই প্রার্থনা প্রভু শুনেছেন। ব্যাস, এবার থেকে মোহমুক্ত সত্যের আলোয় আলোকিত সংসার, উত্তিষ্ট জাগ্রত। মৃত্যু হেসে কেঁদে বলল, ঠিক বলেছ, তুমি রাগ করনি? সুজিত বলল, ঠিক বলছি, আমি রাগ করিনি। মিতু বলল, ঠিক বলছো, তুমি আমায় সাহায্য করবে? সুজিত বলল, ঠিক বলছি, আমি তোমায় সাহায্য? কিসের সাহায্য? কখন সাহায্য? কেমন সাহায্য? আমি তো এ বিষয়ে কিছু কমিট করিনি। মিতু বলল, ওরে আমার মায়ের আঁচল চাপা গোবর গণেশ কোলের ছেলেটি রে, কিসের সাহায্য, কেমন সাহায্য, কখন সাহায্য, তাই না? খালি কেনটা জিজ্ঞেস করনি, এই আমার 14 পুরুষের ভাগ্যি। দেখাচ্ছি এবার তোমায়, কে, কি, কেন, কবে, কোথায়। এসো আমার সঙ্গে। টুবলু এই সময়ে মায়ের হাতে বাবার খোয়ারের গন্ধ পেয়ে এসে পৌঁছেছে। ফ্লয়েড সাহেব বলেন, ছেলেরা বাবাকে প্রতিদ্বন্দ্বী ভাবে। সেই পরম বীরপুরুষ বাবা, যিনি নাকি সব প্রশ্নের শেষ উত্তর, সব সমস্যার শেষ সমাধান। সেই পিতা স্বর্গ, পিতা ধর্মকে ছেলেরা ভালোবাসে খুবই, কিন্তু তিনি বেকায়দায় পড়লেও ছেলেরা বিপুল আনন্দ লাভ করে। টুবলু দেখল, সদ্য অফিস ফেরত বাবার কোনোই ধরে তার মা বীর বিক্রমে তাকে বারান্দা থেকে বসার ঘরে এনে ফেলেছে। বাবার মুখ কাচুমাচু, মায়ের মুখে ট্র্যাডিশনাল মহিষাসুর মর্দিনীর হাসি, সেই দেবী যিনি বধ করবার সময়ও হাস্য মুখে থাকেন। টুবলুকে কি, কেন, কবে কথাটুকু শুনতে পেয়েছিল। হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, কি মজা, বাবা একটা ধাঁধাও পারেনি। ও বাবা, পারোনি না? বাবা করুণ নয়নে ছেলের দিকে চেয়ে বলল, ধাঁধা নয় বাবা, রাধা। রাধা? টুবলু প্রথমটা বুঝতে পারেনি, কিন্তু মহা চালু ছেলে, সঙ্গে সঙ্গে ধরতে পেরে বলল, বাবা তুমি মায়ের কাছে রান্না শিখবে? আজ থেকে, এখন থেকে, আজকে আমরা তোমার রান্না খাবো। বাবা আজকে কাটলেট শেখো না, আমার বন্ধু পার্থর বাবা তো রান্না করে,
বেডটি না দিলে পার্থর মা আর পার্থর ঘুম থেকে ওঠেই না। বাবাকে দিতেই হয়, তা নয়তো পার্থর ভোরবেলা পড়া মুখস্থ হবে না, স্কুল যাওয়াও হবে না, পার্থর বাবার অফিসের রান্নাও হবে না। মিতু বলল, দেখলে? সুজিত বলল, দেখলুম, শুনলুম। মিতু বলল, দেখলেও শুনলেও, কিন্তু কিছুই বুঝলে না। গ্রিন রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ফ্রেঞ্চ রেভলিউশন, এই তিনটে তো মোটে জানো, বোলশেভিকটাকে তো পাত্তাই দাও না। এইদিকে নীরবে নিভৃতে যে কীভাবে কিচেন রেভলিউশন হয়ে যাচ্ছে তার খবরই রাখো না। রাখবে কেন? রাখলে যে অসুবিধে, নিজেকেও যে সে রেভলিউশনে সামিল হতে হয়। পার্থর বাবা বেডটি দেন, এই খবর তোমার ছেলেও রাখে। আমি উপরন্ত খবর রাখি তিনি স্পেশালিস্ট। প্রেশার কুকার বসালে কটা চালে কতটা জল দিতে হবে এই তথ্য তার জানা, কাজেই রান্নার লোক ওদের লাগেই না। ঠিকই লোক আছে, সে না এলেও শেয়ার্ড লেবার। ছেলে ঘর ঝাড়লো তো বাবা ঘর পুছলেন, বাবা ঘর পুছলেন তো মা বাসন মাজলেন। এই রকম আন্ডারস্ট্যান্ডিং থাকলে তো কথাই নেই, কোনো লক্ষ্মী অলক্ষ্মীর তোয়াক্কাই করতে হয় না। কিন্তু আমার বাড়ির মানুষটি দেখি সর্বক্ষণ অনুজ্ঞায় কথা বলছেন। ইম্পারেটিভ মুড, মাংস পোলাও লাগাও। কেন লাগাই বলা যেত না? লাগানো যাক বললেও তো খানিকটা কর্মৈষণা প্রকাশ পেত। সুজিত বলল, ঠিক আছে ঠিক আছে, এত গঞ্জনা আমি সইব না। করেঙ্গে ইয়া মরেঙ্গে। আজ থেকে এই বাড়িতে ভাববাচ্চ চালু হোক। এই অকাল কুষ্মাণ্ড, পক্ষে চর টবলু, ভাববাচ্চ আর কর্মকর্তৃবাচ্যের অ্যাপ্লিকেশন হবে এখন থেকে বাড়িতে। লিখে রাখবে, শিখে রাখবে, অ্যাডভান্স স্টাডি, 2-1 বছর পর থেকে দরকার লাগবে। আচ্ছা মিতু, চাটা তাহলে পাওয়া যাক? মিতু বলল, অবশ্যই। আজ আমার শনিবারের ছুটি, কাল রবিবার, এই 2 দিন কর্তৃবাচ্য। টবলু লক্ষ্য কর, আমি চা করছি, দিচ্ছি। টুবলু বলল, সোমবার কি হবে মা? মিতু বলল, সোমবারে তোমার বাবা যদি বলে খাওয়া যাক, আমি বলবো নিশ্চয় নিশ্চয় হয়ে যাক। টুবলু বলল, তারপর এগুলো সব ভাববাচ্চ মা? সবই ভাববাচ্চ বাবা, সুজিত হৃষ্ট মুখে বলল। আর একটা কি খটোমটো যে বললে তখন, সেটা কবে হবে বাবা? কি খটোমটো? সুজিত উৎসাহিত হয়ে বলল, কর্মকর্তৃবাচ্য? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই হবে। যেমন ধরো, আমি যখন বলবো রান্নাটা এবার করা যাক, তখন তোমার মা বলবে হ্যাঁ হ্যাঁ রান্না হচ্ছে। এই হলো গিয়ে তোমার কর্মকর্তৃবাচ্য। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।